হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু এন্টারটেইনমেন্ট এক্সপ্লেনেশন। আজকের ভিডিওতে আমরা লাইট শপ সিরিজটির শেষ 4টে এপিসোড এক্সপ্লেন করব। তোমরা যারা প্রথম 4টে এপিসোড এখনও দেখোনি, কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে চেক করতে পারো। থ্রিলার, হরর এবং সাসপেন্সে ভরপুর একটা সিরিজ এটা। আর লাস্ট 4টে এপিসোডে তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে কি হয়েছে এবং এই ঘটনার পিছনের আসল সত্যিগুলি কি। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ফিফথ এপিসোডের শুরুতেই আমরা নার্স ইয়ংজিকে দেখতে পাই, যে আমাদের বলে যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কাকে বলে। একটা কেস স্টাডির মাধ্যমে জানা গেছে যে যারা এরকম নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করে তাদের মনে হয় তারা কোনো ট্রেনের মধ্যে আছে এবং ট্রেনটা চলতে চলতে কোনো টানেলে ঢুকে গেল। এবার যখন ট্রেনটা টানেল থেকে বেরোয় তাদের সবচেয়ে প্রিয় মানুষদের সাথে তাদের দেখা হয়। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে যারা কোমাতে ছিল তাদের সাথে আসলে কি হয়েছিল। প্রথমে আমরা হিউন মিনকে দেখতে পাই। সে মেট্রো করে অফিস থেকে ফিরছিল এবং সেই দিন তার গার্লফ্রেন্ডেরও জন্মদিন ছিল। তাই হিউন মিন ফুলের তোড়া আর আংটি নিয়ে তার সাথে দেখা করতে যাচ্ছিল। হিউন মিন তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার কথা ভেবেছিল। সে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করে যে সে যেন তার জন্য বাস স্টপে অপেক্ষা করে এবং তখন আমরা দেখতে পাই যে তার গার্লফ্রেন্ড আসলে জি ইয়ং। জি ইয়ং তখন তার সাথে দেখা করতে চায় না। সে কাঁদতে কাঁদতে তার লাগেজে কিছু জামা কাপড় প্যাক করছিল। হয়তো সেই জন্যই স্পিরিট ওয়ার্ল্ডে আমরা তাকে সবসময় ট্রলি হাতে দেখতাম। জি ইয়ং আসলে ডিফ অ্যান্ড ডাম অর্থাৎ বোবা ও কালা ছিল। তাই হিউন মিনের মা রোজা চায়নি যে জি ইয়ং এর মতো একটা মেয়ের সাথে তার ছেলের সম্পর্ক হোক। তাই জন্য সেই দিনই হিউনমিনের মা রোজা জি ইয়ং এর বাড়িতে গেছিল এবং জি ইয়ংকে তিনি একটি জায়গায় লিখে বোঝান যেন জি ইয়ং হিউনমিনের জীবন থেকে চলে যায়। তাই জন্যই জি ইয়াং সেদিনকে হিউনমিনের সাথে দেখা করতে চাইছিল না। আর হিউনমিনও বুঝে গেছিল যে তার মাই নিশ্চয়ই কিছু না কিছু করেছে। কিন্তু তারপর আলটিমেটলি জি ইয়ং তার সাথে দেখা করতে রাজি হয় এবং জিয়ং জানতো যে এটাই তাদের শেষ দেখা হবে। আর তাদেরও একটি বাস স্টপে দেখা করার কথা ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে কেন সিরিজের শুরুতে আমরা সবসময় জিয়ংকে একটি বাস স্টপে অপেক্ষা করতে দেখতাম। এবার আমরা একটি অ্যাপার্টমেন্টের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা সুন হে আর হে ইয়নকে দেখতে পাই। তারা ওই অ্যাপার্টমেন্টে ভাড়া নেবে বলে দেখতে এসেছিল। এবার ওখানে যে ব্রোকারটি ছিল সে ভাবে যে হে ইয়ন হয়তো সুনহের মা, কিন্তু বাস্তবে তো তা ছিল না। তারা একে অপরকে ভালোবাসতো এবং তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। এবার এই কথা শুনে সুনহের খুবই খারাপ লাগে, কারণ ব্রোকারের কথার উত্তরে হেওন সত্যিটা বলে না। আসলে হেওন সুনহের থেকে অনেকটা বড় ছিল। সে রিলেশনে তো এসেছিল কিন্তু জনসমক্ষে সেটা অ্যাকসেপ্ট করতে সাহস পেত না। তাই জন্যই হেওন চেয়েছিল এমন কোনো একটা জায়গায় তারা থাকবে যেখানে বেশি লোকজন নেই, নিরালা নির্জন, যাতে তারা ভালোভাবে সেখানে থাকতে পারে। তাই জন্যই আমরা সুনহেকে দেখেছিলাম স্পিরিট ওয়ার্ল্ডে সে এরকমই একটা নিরালা নির্জন বাড়ির খোঁজ করছিল। এবার আমরা হিউনজুর স্কুলের দৃশ্য দেখতে পাই। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। হিউনজুর মা তাকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল এবং আমরা বুঝতে পারি যে হিউনজুর সাথে তার মায়ের সম্পর্ক খুব ভালো ছিল, তারা একদম বন্ধুর মতো ছিল। ওদিকে আমরা জিয়ংকেও দেখতে পাই, যে কিনা স্কুল থেকে বাড়ি ফিরছিল এবং তার বন্ধুদের কথা থেকে আমরা বুঝতে পারি যে জিয়ং খুবই ভালো বাস্কেটবল প্লেয়ার ছিল। এবার আমরা একটি বাস স্ট্যান্ডের দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা সাংহুকে দেখতে পাই, যাকে কিনা আমরা লিফটে দেখেছিলাম, যার মাথা থেকে জল পড়ছিল সেই লোকটি। সে আসলেই একজন বাস ড্রাইভার ছিল। এবার সাংহু ৩৬২ নম্বর রুটে বাস চালাতো। সে খেয়াল করে যে তার বাসের পিছন দিকে টায়ারে কিছু প্রবলেম হচ্ছে এবং সে কোম্পানিতে কল করে ব্যাপারটা বলে। কিন্তু কোম্পানির লোকেরা বলে যে তাদের গ্যারাজ আজকে বন্ধ হয়ে গেছে আর কালকে সকালের আগে সেটা খুলবে না। সুতরাং রাতের বেলায় সাংহু যদি কোনো প্রাইভেট গ্যারাজে তার গাড়িটা দেখাতে চায় তাহলে সেই সব খরচা কিন্তু তার নিজের পকেট থেকে দিতে হবে। এবার সাংহু একজন বাস ড্রাইভার, তার নিজের এত পয়সাও ছিল না যে নিজের পকেট থেকে সে এইসব করবে। তাই জন্য সে দোনো মনো করে ওই বাস নিয়েই বেরিয়ে পড়ে। এবার সবার প্রথমে বাসে একটি দাদিমা ওঠে, যে কিনা তার নাতিকে বাসে ওঠাতে এসেছিল। বাচ্চাটির বয়স খুবই ছোট ছিল। তাই জন্য তার দাদি ড্রাইভার অর্থাৎ সাংহুকে তার খেয়াল রাখতে বলে। এরপর হিউনমিনও ওই বাসে ওঠে এবং জি ইয়ংকে সে বলে দেয় যে কোন বাস স্টপে সে থাকবে। আর জি ইয়ংও বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তাই জন্যই আমরা কিন্তু বারবার তাদের বাস স্টপে দেখা হতে দেখেছি। এরপর জি অং ওই বাসে ওঠে। এবার আমরা দেখি যে সুনহে আর হেয়ন তখনও ঝগড়া করছিল এবং তখনই সেখানে বাস আসে এবং সুনহে বাসে উঠে পড়ে। হেয়নও তার রাগ ভাঙানোর জন্য তার পিছন পিছন বাসে ওঠে। এবার ততক্ষণে বাস ইন্ডিকেশন দিয়ে দেয় যে এবার আর যাত্রী তোলা যাবে না।
সাংহু ঠিক করে যে সে গাড়ি একেবারে গ্যারাজে নিয়ে যাবে। কিন্তু তখনই নেক্সট স্টপে হিউনজু এবং তার মা ইউহি বাসের জন্য ওয়েট করছিল। প্রথমে সাংহু তাদের বাসে তুলতে চায় না, কিন্তু ওটাই ওই রুটের লাস্ট বাস ছিল এবং সেই দিন খুবই বৃষ্টি পড়ছিল এবং তুফান হওয়ারও সম্ভাবনা ছিল। তাই সাংহু তাদের দুজনকেই বাসে তুলে নেয়। এবার আমরা দেখতে পাই বাসে ওই সব লোক ছিল যাদের আমরা প্রথম থেকে দেখে আসছি। সাংহু তাড়াতাড়ি এই ট্রিপটা শেষ করেই গাড়ি গ্যারাজে নিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু তার বাস একটি ব্রিজের ওপর উঠতেই টায়ারটি ব্লাস্ট করে এবং বৃষ্টির জন্য রাস্তাও পিচ্ছল হয়েছিল। তাই বাসটি ব্রিজের রেলিং ভেঙে নদীতে গিয়ে পড়ে। তখনই হেইওয়ান সুনহেকে বাঁচানোর জন্য তাকে জাপটে ধরে নেয়। হিউনজুর মা ও ইউহিও তার মেয়েকে জড়িয়ে ধরে। সবাই সবার প্রিয়জনকে বাঁচানোর চেষ্টা করছিল এবং এই অ্যাক্সিডেন্টের কারণেই হিউনমিনের ফোনটা ভেঙে গেছিল, যেটা আমরা একদম প্রথমে দেখেছিলাম যে সে পকেট থেকে বার করে দেখেছিল যে তার ফোনটা ক্র্যাক হয়ে গেছে, কিন্তু সে মনে করতে পারছিল না যে কেন ফোনটা ক্র্যাক হয়ে গেছে। অর্থাৎ এই সিরিজে কিন্তু এমন কোনো পয়েন্ট নেই যেটা ওরা এক্সপ্লেন করতে ভোলেনি। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা লজিক এখানে দেওয়া আছে। এবার যখন এই অ্যাক্সিডেন্টটা হচ্ছিল তখনই কিন্তু জি ওয়াং ব্রিজের অপোজিটে ছিল এবং সে হেঁটে হেঁটে বাস স্টপের দিকে আসছিল। সে বাস অ্যাক্সিডেন্টটা দেখতে পায়। জিওয়াং দেখেই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সন্দেহ করে যে এই বাসেই হিউনমিন আছে কিনা, এবং সেই হিউনমিনের নাম্বারে কল করে। কিন্তু অবভিয়াসলি সেই ফোনটা কেউ ধরে না। ইউয়াং বুঝেই যায় যে এই বাসেই হিউনমিন ছিল। সে 119-এও কল করে, কিন্তু সে তো কথাই বলতে পারতো না। সে কি করে বোঝাবে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে? এবং এই সিনটা কিন্তু খুবই কষ্টের ছিল, কারণ এইখানে জিওয়াং সবকিছু বুঝেও খুবই হেল্পলেস ছিল। এবার সে নিজেই ব্রিজের দিকে ছুটে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে রেস্কিউ টিম হাজির হয় এবং সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার সাংহু অর্থাৎ যে ড্রাইভারটি ছিল তার পেটে প্রচুর পরিমাণে জল ঢুকে পেট ফুলে গেছিল এবং সেইভাবেই কিন্তু সে মারা গেছিল। তাই জন্য তার স্পিরিট যখন লিফটে ইয়ংজির সাথে দেখা করে তখন কিন্তু তার মাথা থেকে ওইভাবে জল পড়ছিল এবং লিফট জলে ভর্তি হয়ে গেছিল, যেটা আমরা দেখেছিলাম। এবার জিওং হসপিটালে এসে গেছিল, কিন্তু জিওং তো জানতো যে এখানে হিউনমিনের মা বাবাও থাকবে এবং তার মা বাবা তো তাকে পছন্দ করে না। তাই জন্য জিওং ভেতরে যায় না এবং সে বাইরেই বসেছিল। জিয়ং ভাবছিল যে সেই দোষী, তার জন্যই এমনটা হয়েছে। হিউনমিন তো তার সাথে দেখা করতেই আসছিল, সে যদি দেখা করতে না চাইতো তাহলে এত বড় একটা অ্যাক্সিডেন্ট আর হতো না। এবার সব ভিকটিমদের পরিবার পরিজনরা বাইরেই বসেছিল, যেটা আমরা একদম প্রথম দিকের একটা সিনে দেখেছিলাম, এবং এক এক করে আহতদের বাইরে নিয়ে আসা হচ্ছিল। প্রথমে সাংহুকে আনা হয়, যার কিনা পেটে প্রচুর পরিমাণে জল ঢুকে গেছিল এবং সে মারা গেছিল। তার স্ত্রী সেই খবর শুনে প্রচণ্ড ভেঙে পড়ে। তারপর জিয়ং এর বডি সেখানে আনা হয়। জিয়ং বেঁচে ছিল, কিন্তু সে কোমাতে চলে গেছিল এবং তার পাও ভেঙে গেছিল। তাই জন্য আমরা স্পিরিট ওয়ার্ল্ডে দেখেছিলাম যখন জিওয়াং তাকে বলেছিল যে তুমিও আমাদের মতোই একজন, তখনই কিন্তু সে রিয়েলাইজ করতে পেরেছিল যে আসলে বাস্তবে কি হয়েছে। এরপর সেখানে হিউনজুকে নিয়ে যাওয়া হয় এবং তার বাবা সেখানে আসে, যে কিনা ফিউনারেলের পোশাক পরেছিল, কারণ তার মা তো মারা গেছিল। হিনজুও কোমাতে ছিল এবং তার বাঁচার চান্স খুবই কম ছিল। ওদিকে হেওয়ানও মারা গেছিল এবং সুনহে কোমাতে ছিল। এবার এখনো হিউনমিনের কোনো খবর আসছিল না। তার অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল যে তার মা বাবা ভাবেই হিউনমিন হয়তো আর বেঁচেই ফিরবে না। এবার রোজের কাছে হিউনমিনের ফোনটা ছিল এবং সেই হিউনমিনের ফোনে তার এবং জিয়ং এর লাস্ট চ্যাটটা দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে যে হিউনমিন জিয়ং এর সাথে দেখা করতেই যাচ্ছিল এবং সেটা দেখে তার প্রচন্ড রাগ হয়। সে হিউনমিনের ফোন থেকে জিয়ংকে মেসেজ করে যে তোমার জন্যই আমার ছেলে মারা গেল। এবার জিয়ং তো নিজেকে অপরাধী ভাবছিলই এবং এই মেসেজ দেখে সে আরও কষ্ট পায়। সে রিপ্লাই করে যে আমিও হিউনমিনের কাছেই চললাম এবং সে বাড়ি চলে যায়। কিন্তু রোজা তখন এই মেসেজটা খেয়াল করে না। এবার কিছুক্ষণ পর ডক্টররা হিউনমিনকে স্টেবল করে আইসিইউতে শিফট করে। হিউনমিনও কোমাতে ছিল, মারা যায়নি, কিন্তু তার বাঁচার চান্স খুবই কম ছিল, কারণ তার উইল পাওয়ার ছিল না বাঁচার মতো, যেটা কিনা আমরা একদম প্রথম দিকের একটা এপিসোডে দেখেছিলাম যে ডক্টর বলছে যে উইল পাওয়ারে জোরেই ও বাঁচতে পারবে। সেটা কিন্তু হিউনমিনের ব্যাপারেই বলা হচ্ছিল। এবার হিউনমিনের বাবা বলে যে এই খবরটা জিওংকে দেওয়া উচিত, কারণ মেয়েটার তো কোনো দোষ নেই। এবং তখনই তারা জিওংয়ের শেষ মেসেজটা দেখে। তারা মেসেজ দেখে প্রচণ্ড ঘাবড়ে যায় এবং হিউনমিনের বাবা তাড়াতাড়ি করে জিওংকে মেসেজ করে, কিন্তু ততক্ষণে জিওং নিজেকে মারার জন্য ফাঁসি লাগিয়ে নিয়েছিল। শেষ মুহূর্তে সে মেসেজটি দেখতেও পায়, কিন্তু তাকে বাঁচানোর সেখানে কেউ ছিল না। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় এবং এতেই তার নখগুলি উপড়ে যায়। তাই জন্যই স্পিরিট ওয়ার্ল্ডে তার নখগুলি হাতের উল্টো দিকে ছিল। অর্থাৎ জিয়ং এর মৃত্যুটা প্রচণ্ডই কষ্টদায়ক ছিল। এবার আমরা স্পিরিট ওয়ার্ল্ডের দৃশ্য দেখতে পাই,
সেখানে সবাই কিন্তু তাদের প্রিয় মানুষদের সাথেই থাকছিল, যেমন হিউনমিনের সাথে জিয়ং, সুনহের সাথে হেইওয়ান, হিউনজির সাথে তার মা ইউহি। কিন্তু জিওং এটা বুঝতে পারছিল না যে হিউনমিন কেন তাকে চিনতে পারছে না। এবং এখানেই আমাদের 5th এপিসোড শেষ হয়। এপিসোড 6 এর শুরুতেই আমরা সখুইকে দেখতে পাই, যে কিনা তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। সখুই বলে যে কবর দেওয়ার আগে যে কোনো দেহকে 3 দিন রাখা হয়। এবার এই 3 দিন রাখার কারণ হলো সেই ব্যক্তিকে কিছুটা সময় দেওয়া হয়, যাতে সে যে মরে গেছে সেটা সে অ্যাকসেপ্ট করতে পারে, এবং এই সময় সে যেন তার প্রিয় মানুষদের বিদায় জানাতে পারে। এই বলে সখুই জি ওয়াং এর বডিটি ফ্রিজারে ভরে দেয়। এবার আমরা স্পিরিট ওয়ার্ল্ডে জি ইয়ং এর পার্সপেক্টিভ থেকে ঘটনাগুলি দেখতে পাই। মৃত্যুর পর জি ইয়ং হিউনমিনের অপেক্ষায় বাস স্ট্যান্ডে বসেছিল, কারণ শেষবার তাদের বাস স্টপেই দেখা করার কথা ছিল। এবার জি ইয়ং তাদের জীবিত সময়ের খুশির মোমেন্টগুলি মনে করছিল, যে সে হিউনমিনের সাথে কতটা হ্যাপি থাকতো, কত সুন্দর সময় কাটাতো। তারা সিনেমা হলে যেত, রেস্টুরেন্টে যেত, ডেট করত। তারা একবার একটা টেম্পলে গেছিল, যেখানে একটা ড্রাম ছিল। সেই ড্রামের একপাশে দাঁড়িয়ে হিউনমিন তাকে লাভ ইউ বলে, এবং সেই ভাইব্রেশনটা ফিল করে জি ইয়ং ড্রামে টোকা মেরে লাভ ইউ টু বোঝায়। এবং এই টোকা মারার আওয়াজটাই কিন্তু দ্বিতীয় দিনে জি ইয়ং বেঞ্চে বসে করেছিল। এবার যেহেতু জিয়ং রিয়াল ওয়ার্ল্ডে বোবা ছিল, তাই আফটার লাইফেও কিন্তু সে প্রথমে কথা বলতে পারছিল না। কিন্তু আফটার লাইফে তো সবকিছুই পসিবল। তাই দ্বিতীয় দিনে সে আস্তে আস্তে কথা বলতে শুরু করে। তাই জন্যই প্রথম দিন যখন হিউনমিন বাস থেকে নেমেছিল, জিয়ং কিন্তু চুপ করেছিল এবং জানতো যে তার কাছে বেশি সময় নেই। তাই হিউনমিনের সাথে সে তার ফ্ল্যাটে যাওয়ার কথা বলেছিল। এবার আমরা দেখতে পাই যে প্রথম 2-3 দিন যখন হিউনমিন কোনো কিছু না বলেই বাড়ি চলে যেত, তখন সে কিছু দূর গিয়েই পড়ে যেত। অর্থাৎ রিয়েল লাইফে তার যে wounds গুলো ছিল তারই প্রভাব কিন্তু স্পিরিট ওয়ার্ল্ডে পড়তো। যার অর্থ ধীরে ধীরে রিয়েল ওয়ার্ল্ডে তার বাঁচার আশা কম ছিল। কিন্তু জি ইয়ং নিজেই হিউনমিনের আঘাতগুলি সেলাই করতে থাকে। প্রথম এপিসোডে আমরা তাকে যে ট্রলি থেকে বিভিন্ন অস্ত্রপাতির ব্যাগ বার করতে দেখেছিলাম, সেটা আসলে হিউনমিনকে মারার জন্য না। জি ইয়ং আসলে একজন টেলার ছিল, এবং সেটা সেই সবেরই যন্ত্রপাতি ছিল। এবং জি ইয়ং কিন্তু সেগুলি দিয়েই হিউনমিনের ক্ষতগুলি সেলাই করত। হিউনমিনকে সে ট্রলিতে করে বা অজ্ঞান অবস্থায় সেই সমস্ত জায়গায় নিয়ে যেত যেখানে তারা রিয়েল লাইফে গেছিল, যাতে বাস্তবে হিউনমিনের তার কথা মনে পড়ে। এবং সেখানে গিয়ে সে হিউনমিনের ক্ষতগুলি সেলাই করত। এবং তারা সেই টেম্পেলটাতেও গেছিল। এবার সম্ভবত হিউনমিনের অ্যাক্সিডেন্টের ফলেই তার মাথায় চোট লাগে এবং তার সমস্ত স্মৃতি চলে যায়। তাই জন্যই সে স্পিরিট ওয়ার্ল্ডে জি ইয়ংকে চিনতে পারছিল না। জি ইয়ং হিউনমিনকে নানা জায়গায় নিয়ে গিয়ে তার ক্ষতগুলি সেলাই করত, যাতে সে বেঁচে ওঠে, মানে তার বেঁচে থাকা আশাটা বা উইল পাওয়ারটা বাড়ানোর চেষ্টা করছিল। এটা একটু ক্রিপি লাগলেও রূপকগুলি কিন্তু খুবই গভীর অনুভূতি সম্পন্ন, মানে একটু ফিল করার বিষয়। এবার তোমাদের যেমন বললাম যে আসলে জি ইয়ং একটি টেলার শপ চালাতো, এবং সে মারা যাওয়ার পর তার ল্যান্ডলর্ড তার বাড়িতে সমস্ত জিনিসপত্র খালি করার জন্য দুজন লোক পাঠিয়ে দেয়। কিন্তু তারা সেখানেও জিয়ং এর আত্মা দেখতে পায়। সে তখনও হিউনমিনের বডি সেলাই করছিল। লোকগুলি বুঝতে পারে যে জিয়ং এর আত্মা এখনো এই দুনিয়াতেই আছে, সে মুক্তি পায়নি। তাই জন্য তারা সেখান থেকে চলে যায়। এবার রিয়েল ওয়ার্ল্ডে যেই ফ্রিজারে জিয়ং এর বডিটা রাখা হয়েছিল, সোখুই লক্ষ্য করে সেই ফ্রিজারটা খুলছে না। সোখুই বুঝতে পারে যে জিয়ং এর বডি এখনো ফিনারেলের জন্য রেডি না। তাকে স্পিরিট ওয়ার্ল্ডে আরও কিছু সময় দিতে হবে। এবার তোমরা হয়তো আগেই দেখেছো যে সোখুই কিন্তু আত্মাদের সাথে কথা বলতে পারতো, আত্মাদের দেখতে পারতো। অর্থাৎ এই সমস্ত ব্যাপারের সাথেই সে খুবই ভালোভাবে পরিচিত ছিল। সোখুই বলে যে জিয়ংকে আমাদের আরও একদিন দেওয়া উচিত, তার কোনো অপূর্ণ কাজ বা মনোবাসনা যা আছে তা পূর্ণ করার জন্য। এবার আমরা লাইট শপের দৃশ্য দেখতে পাই, যেখানে ডিটেকটিভ সাংসিক এবং ওনিয়ং ছিল। সাংসিক শপের চারিদিকে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, এবং তখন সে ওই বক্সটি দেখতে পায় যাতে হিউনজুর বানানো বাটারফ্লাইগুলি রাখা ছিল। সাংসিক আসলে ভেবেছিল যে হিউনজু হয়তো ওয়ান ইয়ং এরই মেয়ে, কিন্তু সে এটা শুনে অবাক হয়ে যায় যে হিউনজু তার মেয়ে না। এবার ততক্ষণে বৃষ্টি থেমে গেছিল, তাই সাংসিক আবারও ওই বিড়াল চোখো লোকটিকে খুঁজতে বেরিয়ে যায়। এবার সাংসিক অলিতে গলিতে সাংহুন অর্থাৎ ওই বিড়াল চোখো ব্যক্তিটিকে খুঁজছিল, এবং সে বারবার সাংহুনের স্কুটারের আওয়াজ শুনতে পারছিল। হঠাৎই সে হিউনজু স্কুলের সামনে আসে এবং ক্লাসরুমে একটি মেয়ের ছায়ামূর্তি দেখতে পায়। সাংসিক সেই রুমে যায় এবং সেখানে সব স্টুডেন্টদের লকারগুলি ছিল। সাংসিক সেখানে হাতসেল নামে একটি মেয়ের লকার দেখতে পায়, এবং তার মনে পড়ে যায় সে এবং তার স্ত্রী ঠিক করেছিল তাদের মেয়ের নামও এটাই রাখবে। এবং তার কিছু পুরনো কথা মনে পড়ে যায়। তার স্ত্রী তাকে বলছিল যে বাচ্চাটি তার গর্ভেই মারা গেছিল,
কিন্তু এই কঠিন সময়েতেও তার স্বামী অর্থাৎ সাংসিক তার পাশে ছিল না। সবকিছু তাকে একাই সামলাতে হয়েছে। হসপিটালেও তাকে একাই যেতে হয়েছিল। সাংসিক খুবই গিল্টি ছিল এই ব্যাপারটা নিয়ে। এবার এই সব পুরানো কথা মনে পড়তেই সাংসিক খুবই অ্যাংশিয়াস হয়ে যায় এবং স্কুল থেকে ছুটে বেরিয়ে যায়। সে হাঁপাতে হাঁপাতে একটি রাস্তায় এসে বসে। এবার তখনই তার চোখগুলো কেমন একটা করছিল। অর্থাৎ মেবি রিয়েল লাইফে তার যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সে ক্ষতবিক্ষত অবস্থায় ছিল, তাই জন্য সেটার প্রভাব এই ওয়ার্ল্ডেও পড়ছিল। এবার অন্যদিকেই আমরা হিউনজুকে দেখতে পাই, যে কিনা লাইট শপ থেকে বাড়ি ফিরছিল এবং সেই রাস্তায় একটি কুকুর দেখতে পায়। এবার এই কুকুরটি হলো সেই কুকুর যাকে বিউনজুন অতিষ্ঠ হয়ে খুঁজছিল। কিউনজু বুঝতে পারে যে বিউনজুন কুকুরটিকে দেখতে পেলে তাকে আর আস্ত রাখবে না, তাই সেই কুকুরটিকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু কুকুরটি বহু বহু করতে থাকে, মনে হচ্ছিল সে কিছু একটা বলতে চাইছে। এবার কুকুরটিকে সেখানে রেখেই হিউনজু তার বাড়ির দিকে এগিয়ে যায়। সে যখন আটতলায় যাওয়ার জন্য তার লিফটে উঠছিল, তখনই হিউনমিনও তার লিফটে ওঠে, কারণ সেও তো ওই একই ফ্লোরে থাকতো। এবার হিউনজু খেয়াল করে যে হিউনমিনের শার্টে রক্তের দাগ, তাই জন্য সে ভয় পেয়ে যায় এবং লিফট থেকে নেমেই ছুট লাগায়। কিন্তু হিউনমিনও তার পিছন পিছন আসছিল, কারণ তারও তো ঘর ওখানেই। হিউনজু আরও ভয় পেয়ে যায় এবং দরজা খুলো মা বলে চেঁচাতে থাকে। কিন্তু হিউনমিন তাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং নিজের ফ্ল্যাটে ঢুকতে যায়। কিন্তু দরজা খুলেই হিউনমিন অবাক হয়ে যায়। সে মনে করতে পারে না সে এখানে কখন এলো, কবেই বা সে এই বাড়িতে শিফট করেছে। সে হিউনজুকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে এখানে কখনো দেখেছো আগে? এবং তখনই সে অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়। এবার তখনই সেখানেই জি ইয়ং আসে হিউনমিনকে সাহায্য করার জন্য। এবার হিউনজু ততক্ষণে বাড়ি ঢুকে গেছিল এবং সে ভেতরে ঢুকে আই হোল দিয়ে সবকিছু দেখছিল। সে দেখে যে জি ইয়ং হিউনমিনের বডিটা নিজের সুটকেসে ভরে নিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ জি ইয়ং হিউনমিনকে বাঁচানোর চেষ্টা করছিল, তাকে মারার চেষ্টা করছিল না। সত্যিকারের ভালোবাসা তাদের এমনই ছিল যে মৃত্যুর পরও নিজের প্রেমিককে বাঁচানোর জন্য সে চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু তার মনে একটাই খচখচানি ছিল, যে হিউনমিন তাকে চিনতে কেন পারছে না। এদিকে হিউনজুর মা মুখে কোনো কথা বলতে পারছিল না, কেবলমাত্র ইশারাতেই কথা বলছিল। কারণ আমরা দেখেছিলাম যে সখুই যখন তার বডিটা ফিউনারের জন্য তৈরি করছিল, তখন কিন্তু তার মুখে অনেক তুলো বা কটন গুঁজে দিয়েছিল। তাই জন্য স্পিরিট ওয়ার্ল্ডেও সে কোনো কথা বলতে পারছিল না। জাং ইউহি তার মেয়েকে ইশারা করে বাল্বের কথা জিজ্ঞাসা করে, যে কেন হিউনজু আজকে বাল্ব আনেনি। কিন্তু হিউনজু খুবই বিরক্ত হয় যে তার মা কেন কথা বলছে না, কেন খালি তাকে রোজ রোজ বাল্ব আনতে বলে। আর বাল্বগুলো ডাস্টবিনে ছিল, সুতরাং বাল্বের তো কোনো দরকার নেই। আসলে ইউহি তো বুঝে গেছিল যে সে মারা গেছে, কিন্তু সে নিজের মেয়েকেই বাঁচানোর চেষ্টা করছিল এবং তাই জন্যই সে হিউনজুকে বারবার লাইট শপে যেতে বলতো, যাতে হিউনজু নিজের লাইটটা খুঁজে বার করে আসল দুনিয়ায় যেতে পারে। কিন্তু হিউনজু তো তার মাকে ছাড়া থাকতেই পারতো না, তাই জন্যই তার মধ্যে বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। সে বলে দেয় যে আমি আর বাল্ব আনতে যাব না। এবার আমরা প্রেজেন্ট টাইমে রিয়েল ওয়ার্ল্ডের ঘটনা দেখতে পাই এবং আমরা নার্স ইয়নজিকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে সে পার্কিং লটে আবার ওই বৃদ্ধ মহিলাটিকে দেখতে পায়। এবার এই বৃদ্ধ মহিলাটি আসলে একটি আত্মা ছিল এবং সেই দিন তার ওখানে ফিউনারেল ছিল। কিন্তু ইয়ংজি তো আত্মাদের দেখতে পেত, তাই সে ওই বৃদ্ধ মহিলাটির সাথে গিয়ে কথা বলে। বৃদ্ধ মহিলাটির আত্মা বলে যে সে এখনো এই দুনিয়া ছাড়তে রাজি না, কারণ সে তার প্রিয় মানুষদের মিস করবে। তার নাতিকে সে খুবই ভালোবাসতো এবং তার সাথে ইয়ংজি এইসবই কথা বলছিল। এখানে একটা কথা বলি যে ইয়ংজিকে আমরা যে দেখতে পেয়েছি, আমরা কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখেছি যে ইয়ংজি কিন্তু খুব একটা খাবার খেত না এবং সে যখনই খেত তাকে শুধু টমেটো খেতেই দেখা যেত। মেবি টমেটো তার খুব ফেভারিট কোনো ফল ছিল বা অন্য কিছু, যেটা আমাদের এখনো দেখানো হয়নি। যাই হোক, এবার সে আইসিইউতে এসে তার ডিউটি জয়েন করে। এবার ইয়ংজি তখনই জি ইয়ং এর আত্মাকে দেখতে পায়, যে কিনা হিউনমিনের বেডের কাছে বসেই কাঁদছিল। এবং তখনই নার্স ইয়ংজি সেখানে গিয়ে বলে যে ডক্টররা চেষ্টা করছি হিউনমিনকে বাঁচানোর, কিন্তু এমন একটা কিছু আছে যেটা হিউনমিনকে এখনো বাঁচিয়ে রেখেছে, না হলে হিউনমিন বেঁচে থাকতে পারতো না। আর সেটা জিয়ংই। এবং তখনই জিয়ং বুঝতে পারে যে সে যখন যখন হিউনমিনের ক্ষত সেলাই করতো, হিউনমিনের বাঁচার আশা বাড়তো। এবং এই সিনটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যখন যখনই জিয়ং হাত তুলতো সেলাই করার জন্য, তখন তখনই কিন্তু তার পালসটা বাড়তো, যেটা কিনা ইন্ডিকেটরে আমরা বুঝতে পারতাম। অন্যদিকে এবার আমরা সুনহেকে দেখতে পাই, যে কিনা নিজের বাড়িতে আটকা পড়ে গেছিল, বেরোতে পারছিল না এবং সে খুবই ভয় পেয়ে এক জায়গায় লুকিয়েছিল। তখনই সে দেখতে পায় যে ওই ঘরটিতে আলো জ্বলছে, যে ঘরটায় তার যাওয়া বারণ ছিল। সে ঘরটা খুলে দেখে যে সেখানে লাইটটা দপদপ করছে এবং সেই বাল্বটা মন দিয়ে দেখতেই তার সব অতীতের কথা আস্তে আস্তে মনে পড়ে যায়।
কিভাবে তাদের ঝগড়া হয়েছিল, তাদের বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, হেওয়ন তাকে এমনভাবে জড়িয়ে রেখেছিল যাতে পুরো আঘাতটা হেওয়নের ওপর দিয়ে যায়। এবং তাই জন্যই কিন্তু সুনহে বেঁচে গেছিল এবং হেওয়ন অন দ্য স্পট মারা যায়। এইসব কথা মনে পড়তেই সুনহে বুঝে যায় যে তার বাড়িতে যে এন্টিটিটি আছে সেটি হেওয়ানি। এবং সুনহে হাউ হাউ করে কাঁদতে থাকে এবং হেওয়ানও সেখানে আসে এবং তাকে জড়িয়ে ধরে। এবার আমরা ইয়ংজিকে দেখতে পাই। ইয়ংজি তার নাইট শিফট শেষ করে বাড়ি ফিরছিল এবং সে ভিজিটার্সের জায়গায় একটি বাচ্চাকে দেখতে পায়। এই বাচ্চাটিকেই আমরা বাসে দেখেছিলাম যে কিনা তার দাদিমার সাথে উঠেছিল। বাচ্চাটির হাতে একটি বাস্কেটবল ছিল। বাস্কেটবলটি সে জিয়ংকে ফেরত দিতে এসেছিল। বাচ্চাটি বলে যে এই বাস্কেটবলের জন্যই আমার প্রাণ বেঁচেছে, কারণ যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল জিয়ং তার ব্যাগ এই বাচ্চাটার দিকেই ছুঁড়ে দিয়েছিল এবং এই বাস্কেটবলটি থাকার কারণেই বাচ্চাটি বেঁচে গেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে সম্ভবত এই বাচ্চাটি অলরেডি মারাই গেছিল, কারণ একটা এত বড় অ্যাক্সিডেন্ট যেখানে সবাই কোমাতে চলে গেছে, কিছু লোক মারা গেছে, আমরা বাচ্চাটির দেহে কোনো ক্ষতচিহ্নই দেখতে পাই না। তাছাড়া বাসে বাচ্চাটি যে জামা কাপড় পরেছিল এখানেও কিন্তু সেম টু সেম জামা কাপড় পরেছিল এবং সে ড্রাইভারের একদম পিছনেই বসেছিল। সুতরাং তার বেঁচে থাকার চান্স কিন্তু খুবই কম ছিল। এবং যখন বডিগুলিকে আনা হচ্ছে এই সিনটা দেখানো হয়েছিল তখন বাচ্চাটাকেও কিন্তু আমরা ক্ষতবিক্ষত অবস্থায় দেখেছিলাম। সুতরাং বলাই যায় যে বাচ্চাটি মারাই গেছে। এটা তার আঁক, যে কিনা জিয়ংকে তার বাস্কেটবলটা ফেরত দিতে এসছে, কারণ জিয়ং বাস্কেটবল খেলতে ভালোবাসতো এবং এই বাস্কেটবলটা স্পিরিট ওয়ার্ল্ডে তার কাছে আসার আলো হয়ে উঠবে। এবার আমরা স্পিরিট ওয়ার্ল্ডে সাংসিককে দেখতে পাই, যে কিনা এখনো রাস্তায় ছিল এবং সে তার সিগারেট ধরানোর জন্য লাইটারটা জ্বালায় এবং এই প্রথমবারের মতো তার লাইটারটা জ্বলেও যায়, যেটা কিনা কখনোই জ্বলতো না। এবং লাইটারের আলোতে সাংসিক নিজের ছায়াটা দেখতে পায়। সে লক্ষ্য করে তার মাথার পিছনের অংশ পুরোটাই উড়ে গেছিল। সাংসিক বুঝতে পারে এটা কোনো সাধারণ জায়গা না এবং সে সঙ্গে সঙ্গেই লাইট শপের দিকে ছুটে যায় এবং ওয়ান ইয়ংকে এক কাপ কফি করে দিতে বলে। এবং কফিটা খেয়ে সাংসিক বুঝতে পারে যে কফির টেস্ট বা কফিটা যে গরম সেটা কোনোটাই সে ফিল করতে পারছে না। সাংসিক ওনিয়ং এর কাছে জানতে চায় যে এটা কেমন জায়গা। ওনিয়ং অবাক হয়ে যায়, কারণ এখানে অনেক স্পিরিট কিন্তু আসতো, কিন্তু কেউ এত তাড়াতাড়ি সবকিছু বুঝতে পারতো না। এবার ওনিয়ং তার চশমা খোলে এবং আমরা দেখতে পাই যে ওনিয়ং এর চোখগুলি সাংহুনের মতো বিড়াল চোখ। এপিসোড 6 যেখানে শেষ হয়েছিল এপিসোড 7 সেখান থেকে শুরু হয়। অর্থাৎ লাইট শপে আমরা সাংসিককে এবং অনিয়ংকে দেখতে পাই। অনিয়ং তার চোখে স্পেশাল পাওয়ার ব্যবহার করে সাংসিককে হিপনোটাইজ বা অনেকটা স্ট্যাচুর মতো করে দিয়েছিল বলা যায়। এবং সে সাংসিককে বলতে শুরু করে যে সে কিভাবে এই জায়গায় এসে পৌঁছালো এবং ওয়ানিয়ং কি করে এই লাইট শপের গার্জিয়ান হলো। এবার আমরা প্রায় 40-50 বছর আগের ঘটনা দেখতে পাই। সে সময় কোরিয়াতে ভয়ানক এক ভূমিকম্প হয়েছিল এবং সেই দুর্ঘটনায় ওয়ানিয়ং এবং তার মেয়ে ধসের নিচে চাপা পড়ে গেছিল। তাদের বাঁচার চান্স খুবই কম ছিল। তাও ওয়ানিয়ং তার মেয়েকে কথা দেয় যে সে তাকে বাঁচাবেই এবং আমরা এখানে দেখতে পাই যে ওয়ানিয়ং হিঞ্জুকে যে ট্রফিগুলো দিত সেগুলি আসলেই তার মেয়ে খেতে ভালোবাসতো। এবার ওয়ানিয়ং সেই ধসের ওখান থেকে বেরিয়ে এদিক ওদিক সাহায্য খোঁজার জন্য ঘুরতে থাকে এবং তখনই সে দূর থেকে লাইট শপের আলো জ্বলতে থাকে। ওয়ানিয়ং দেখে ওখানে একজন মহিলা আছে এবং এই মহিলাও একইভাবে প্রশ্ন করে যে তোমার এখানে আসার পারপাস কি। ওয়ানিয়ং বলে যে আমার মেয়েকে বাঁচাতে সাহায্য করুন, কিন্তু মহিলাটি কিছু করে না। ওয়ানিয়ং ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে শপের একটি লাইট ভেঙে দিতে চায়, কিন্তু তখনই মহিলাটি একই রকম ভাবে বিড়ালের মতো চোখ করে ওয়ানিয়ংকে ওখানে স্ট্যাচু করে দেয় এবং ওয়ানিয়ং একটা কম্পন ফিল করতে পারে, যেটা কিনা ভূমিকম্পের কম্পন ছিল। ওয়ানিয়ং বুঝতে পারে যে নিজে আসলে সে কিন্তু মারা গেছে এবং সে খুবই ভেঙে পড়ে। আমরা দেখতে পাই তখনই ওই লাইট শপের সিলিংয়ে লাগানো অনেকগুলি বাল্ব নিভে যায়। অর্থাৎ বোঝা যায় যে ভূমিকম্পে অনেকগুলি লোক মারা গেছিল। ওয়ানিয়ং হাউ হাউ করে কাঁদতে থাকে এবং সে ওই মহিলাকে বলে যে আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি, যে কোনো স্যাক্রিফাইস করতে রাজি। এবং তখনই স্যাক্রিফাইস হিসাবে ওয়ানিয়ং সেই লাইট শপের গার্জিয়ান হয়ে যায় এবং আগের গার্জিয়ান মহিলাটি ওয়ানিয়ংকে তার মেয়ের লাইট বাল্বটা দিয়ে দেয়, যেটা ওয়ানিয়ং ফিরে গিয়ে তার মেয়েকে দেয় এবং তার মেয়েকে বাঁচায়। তার মেয়ে কিন্তু তখনও মারা যায়নি, ফলে তার মেয়ে বেঁচে যায় এবং রেস্কিউ টিমরা তার মেয়েকে উদ্ধার করে নেয় এবং ওয়ানিয়ং ওখানেই মারা গেছিল এবং তারপর থেকে সেই লাইট শপের গার্জিয়ান হয়ে যায়। আমরা ওয়ানিয়ংকে এই জন্যই কিন্তু আয়নার রিফ্লেকশনে বয়স্ক দেখেছিলাম, কারণ 40-50 বছর আগে তার যদি মোটামুটি 30-35 বছর বয়স হয়, তাহলে এখন হিসাব মতো তার বয়স প্রায় 80-র কাছাকাছি চলে যাওয়ার কথা। কিন্তু সে যে বয়সে মারা গেছিল সেখানেই কিন্তু তার দেহটা অর্থাৎ বডিটা আটকে ছিল।
এবার ওয়ানইয়ং সাংসিককে বলে যে এই জায়গাটা আসলে আফটার লাইফ, যেটা আমরা আগেই গেস করতে পেরেছিলাম। এবার আমরা রিয়েল ওয়ার্ল্ডে দেখতে পাই যে একটি নতুন নার্সিও টিমে জয়েন করে, যাকে ট্রেন করার দায়িত্ব ইয়ংজির ওপর পড়ে। ইয়ংজি নতুন নার্সটিকে বিয়ংজিং এর কথা বলছিল, অর্থাৎ যে কিনা সারা সিরিজে কুকুরের পিছনে ছুটছিল। এবং আমরা জানতে পারি যে তার সাথে কি হয়েছিল। অ্যাক্সিডেন্টের দিনই বিয়ংজিনকেও হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। বিয়ংজিন ট্রেকিং করতে মাউন্টেনে গেছিল তার ডগ ম্যাক্সের সাথে। ম্যাক্স আগে একটি রেস্কিউ ডগ ছিল এবং তাদের পাহাড়ে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাতে মেবি তারা বরফে কোথাও ফেঁসে যায়। বিয়ংজিং এর হাইপোথার্মিয়া হয়ে যায়, কিন্তু তার ডগ ম্যাক্স তখন বিয়ংজিং এর শরীরের ওপর নিজেকে রেখে তাকে গরম রাখতে সাহায্য করে, এবং যতক্ষণ না সেখানে হেল্প আসে সে ভৌ ভৌ করে চেঁচিয়ে গেছিল। কিন্তু ম্যাক্স কিন্তু নিজে মারা গেছিল, এবং আফটার লাইফেও সে কিন্তু বারবার ডাকছিল যাতে বিয়ংজিন লাইট শপের দিকে আসে। সে বিয়ংজিনকে লাইট শপে আনার চেষ্টা করছিল যাতে বিয়ংজিন বেঁচে যেতে পারে। অর্থাৎ স্পিরিট হয়ে গিয়েও সে নিজের মালিককে ভোলেনি। এই জন্যই মনে হয় ডগদের মানুষের বেস্ট ফ্রেন্ড বলা হয়। এবার যেহেতু বিয়ংজিন হাইপোথার্মিয়ার কারণে মারা গেছিল, তাই জন্য কিন্তু আমরা দেখতে পাই সে সবসময় শীতে কাঁপতো এবং তার গায়ে বরফ জমে থাকতো। এবার নার্স ইয়ংজি নতুন রিক্রুট নার্সটিকে হিউনজুর কথা বলে। হিউনজুর কোনো এক্সটার্নাল ইনজুরি হয়নি, তার কেবলমাত্র ইন্টারনাল ইনজুরি হয়েছিল, কারণ তার মা অ্যাক্সিডেন্টের সময় তাকে জড়িয়ে ধরে তাকে বাঁচিয়ে নিয়েছিল। এবার আমরা স্পিরিট ওয়ার্ল্ড বা আফটার লাইফে হিউনজুকে দেখতে পাই। হিউনজু খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে কাঁদছিল। আসলে তার মা তাকে রোজ লাইট বাল্ব কিন্তু নিজের জন্য আনতে বলতো না, কারণ সে তো মারাই গেছে। তার মা চাইতো হিউনজু যেন বারবার লাইট শপে যায়, যাতে সে নিজের বাল্বটা খুঁজে পায়। কিন্তু হিউনজু তার মায়ের সাথে এতটাই অ্যাটাচ ছিল যে সে তার মাকে ছেড়ে যাবার কথা ভাবতেই পারছিল না। ওদিকে আমরা হেওয়ন এবং সুনহেকেও দেখতে পাই। হেওয়ন তো মারা গেছিল, কিন্তু সে তার জীবন দিয়ে সুনহেকে বাঁচিয়েছিল, এবং সুনহে কোমাতে ছিল। তাই সুনহের স্পিরিট আফটার লাইফে ছিল। কিন্তু সুনহের এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তার বাড়ির দরজা লক হয়ে যাওয়ার যে সিনটা আমরা দেখেছিলাম, অর্থাৎ আমরা দেখেছিলাম যে সুনহে দরজা খুলে বেরোতে পারছে না। আসলে কিন্তু দরজায় লক ছিল না, সে নিজেই বেরোতে চাইছিল না, তাই জন্যই এটা তার মনে হয়েছিল। এবার হেওয়ান তাকে বোঝায় যে তাকে বাঁচতে হবে এবং তাকে ম্যাজিক শপে যেতে হবে। এবার আমরা এপিসোড 1-এ ম্যাজিক শপের প্রথম কাস্টমারকে দেখতে পাই। এই লোকটিও কিন্তু আসলে কোমাতে ছিল, যাকে কিনা ইয়ংজি দেখেছিল, যে কিনা মর্গ কোথায় সেটা জিজ্ঞেস করছিল। অর্থাৎ এই রেলমে থাকা প্রত্যেকটা মানুষের আসলে কি ব্যাপার, কি রহস্য, কি ঘটনা আমরা কিন্তু আস্তে আস্তে সবই বুঝতে পারছি। আশা করছি তোমাদের কাছে সবকিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আমরা স্পিরিট ওয়ার্ল্ডে জিয়ংকে দেখতে পাই। হঠাৎ করেই তার কাছে একটি বাস্কেটবল গড়িয়ে আসে, যেটা কিনা রিয়েল লাইফে ইয়ংজি তার কাছে রেখেছিল। এবং আমরা বাস ড্রাইভার সাংউনকেও দেখতে পাই, যার কিনা তার পরের দিনই ফিউনারেল ছিল। এবার স্পিরিট ওয়ার্ল্ডে সে ওই বাস্কেটবলটির পিছু করে জিয়ং এর ওখানে আসে, এবং সে জিয়ং এর কাছে ক্ষমা চায় যে পয়সার কথা না ভেবে তার উচিত ছিল বাসটা আগে রিপেয়ার করানো। এবং সে জিয়ংকে পিঠে নিয়ে লাইট শপের দিকে রওনা দেয়। সে মনে করতো যে তার কারণেই এতগুলো লোকের মৃত্যু হয়েছে বা এতগুলো লোক আহত। সে রিয়েল লাইফে তো তাদের বাঁচাতে পারেনি, কিন্তু স্পিরিট ওয়ার্ল্ড থেকে সে যদি কোনোভাবে তাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে সেই চেষ্টাই সে করে। এবার লাইট শপে সাংসিক বুঝতে পারে যে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এটা তার আফটার লাইফ, এবং সাংসিক তার লাইট খুঁজে পেয়ে যায়। তার লাইটারটাই তার লাইট ছিল, যেটা কিনা তার স্ত্রী তাকে গিফট দিয়েছিল। সাংসিক লাইটার জ্বালায় এবং তার চোখ খোলে হাসপাতালে। সঙ্গে সঙ্গে সে রিয়েল ওয়ার্ল্ডে কোমা থেকে ফিরে আসে। নার্সরা তাকে দেখে ভীষণ খুশি হয়, আর তাকে এই দুনিয়ায় ফিরে আসতে সাহায্য করেছিল ওই স্কুটারের আওয়াজ, যেটাকে ফলো করেই সে বারবার লাইট শপে চলে আসতো। একইভাবে বিয়ঞ্জনও ম্যাক্সকে ফলো করতে করতে লাইট শপে আসে, এবং সেও তার লাইট খুঁজে পায় এবং তারও জ্ঞান ফিরে আসে। বাস ড্রাইভার জিয়ংকেও লাইট শপে নিয়ে আসে। জিয়ং তাকে বলে যে আরো অনেক লোকের তোমার সাহায্য লাগবে, এবং সে বলে যে সুনহে এবং আরেকটি মেয়ে ওই বাড়িটিতে ফেসে আছে। এবং তখনই বাস ড্রাইভার সেই বাড়িটির দিকে রওনা দেয়। এবার জিয়ং লাইট শপে তার লাইট খুঁজে পায় এবং সেও রিয়েল লাইফে ফিরে আসে। এবার আমরা দেখতে পাই যে এখানে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির লাইট আলাদা আলাদা রকমের দেখতে ছিল। হয়তোবা তাদের বয়স বা তাদের পার্সোনালিটি এইরকম সবকিছু মেনটেন করে লাইটগুলি বানানো হয়েছিল। এবার আমরা এই সিরিজের শেষ এপিসোডে এসে পৌঁছেছি, যেখানে আমরা 5 বছর আগের ঘটনা দেখতে পাই। আমরা দেখতে পাই যখন ইয়ংজির অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোমা থেকে ফিরে সে বুঝতে পারছিল না যে এতক্ষণ সে যে দুনিয়ায় ছিল সেটা স্বপ্ন না সত্যি, কারণ সেও কিন্তু ওই আফটার লাইফেই গেছিল। সে বুঝতে পারে যে নার্স হিওর সেবা যত্নের ফলে সে সুস্থ হয়ে উঠেছে।
তাই জন্য সে ঠিক করে সেও নার্স হবে এবং সেও এই একই প্রফেশনে আসবে। এবার প্রেজেন্ট টাইমে যে লোকটা মর্গ খুঁজছিল সেও কিন্তু লাইট শপের মাধ্যমে কোমা থেকে বেরিয়ে আসে। এবার আমরা ওই ব্রিজটির দৃশ্য দেখতে পাই যেখানে কিনা বাস অ্যাক্সিডেন্টটি হয়েছিল। সেখান দিয়ে একটি লোক গাড়ি চালিয়ে যাচ্ছিল এবং লোকটি হঠাৎই ভাবে বা দেখতে পায় যে সামনে হয়তো কেউ বসে আছে ব্রিজের ওপর, কিন্তু লোকটি নেমে দেখে যে সেখানে কেউই নেই এবং লোকটি ড্রাইভ করে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে হিউনমিন এবং জি ইয়ং ছিল। জিয়ং তখনও হিউনমিনকে বাঁচানোর চেষ্টা করছিল, তো হিউনমিন তখনও জিয়ংকে চিনতে পারছিল না এবং ফলে জিয়ং খুবই ভেঙে পড়ে। জিয়ং এতদিন স্পিরিট ওয়ার্ল্ডে থাকতে পারছিল তার কারণ তার ফিউনারেল কিন্তু এখনো হয়নি, সে ফ্রিজারের গেটটা বন্ধ করে রেখেছিল। এবার আমরা আবারও পরের দিনের দৃশ্য দেখতে পাই যেখানে স্পিরিট ওয়ার্ল্ডে আবারও জিয়ং বাস স্ট্যান্ডে হিউনমিনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু হিউনমিন এবার বাস থেকে নামার আগেই সে বাসে উঠে পড়ে এবং হিউনমিনের উপর চেঁচাতে থাকে যে আমাকে যদি সত্যিকারের ভালোবাসতে তাহলে আমার কথা তোমার মনে পড়ছে না কেন। এই বলে সেই হিউনমিনের শার্ট খুলে দেয় এবং হিউনমিন তার পেটের ক্ষত এবং সেলাইয়ের দাগগুলি দেখতে পায়, যেটা দেখেই হিউনমিন প্রচন্ড ভয় পেয়ে চেঁচাতে থাকে। জিয়ং তাকে সবকিছু মনে করতে বলে। হিউনমিন জিয়ং এর কাছে বসে কাঁদছিল কারণ তার কিছুই মনে করতে পারছিল না আর তার সোলটাও উইক হয়ে পড়ছিল, তার বাঁচার চান্সও কমে যাচ্ছিল। এবার যখন সে জানতে পারে যে জিয়ং আর বেঁচে নেই সে আরো কষ্ট পায়। ওদিকে রিয়েল ওয়ার্ল্ডে সেকুই আর কতদিনই বা একটা বডি আটকে রাখতো, কারণ ফ্রিজারে তো ততদিন জিয়ং এর বডিটা আটকানো ছিল। সে ঠিক করে ফ্রিজারের দরজা ভেঙে জিয়ং এর বডি বার করা হবে। জিয়ংও বুঝতে পারে যে তার চলে যাওয়ার সময় এসেছে, তাই সে হিউনমিনকে বলে লাইট শপে যাওয়ার জন্য। অন্যদিকে বাস ড্রাইভার জিয়ংকে বাঁচানোর পর আবারও সুনহেকে বাঁচানোর জন্য তার বাড়ির কাছে যায়। হেওয়ান তাকে বলে যে আগে হিউনজুকে বাঁচাতে। হেওয়ান জানতো হিউনজু কোথায় থাকে। এবার সাংউন যখন হিউনজুর বাড়ির দিকে যাচ্ছিল তখনই তার হিউনজুর মায়ের সাথে দেখা হয়। হিউনজুর মা মারা গেছে বুঝতে পেরে সাংওয়ান আবারও কাঁদতে থাকে এবং তার কাছে ক্ষমা চায়। হিউনজুর মা ততক্ষণে নিজেই লাইট শপের দিকে বেরিয়ে পড়েছিল। হিউনজুর মা ড্রাইভারটিকে বলে যে আমি লাইট শপে যাচ্ছি, তুমি হিউনজুকে গিয়ে বলো লাইট শপে আসতে। এবার ইউহি তো কথা বলতে পারছিল না, তাই জন্য সে লাইট শপে গিয়ে ইশারা করেই ওয়ানিয়ংকে বোঝানোর চেষ্টা করে হিউনজুর ব্যাপারে এবং হিউনজুর লকেটটা দেখায়। ওয়ানিয়ং বুঝে গেছিল যে ইউহি মারা গেছে এবং সে তার মেয়েকে বাঁচানোর জন্য তার বাল্বটা নিতে এসছে, কিন্তু এইভাবে যে কাউকে তো অন্য কারোর বাল্ব দিয়ে দেওয়া যায় না, তাই ইউহি রেগে গিয়ে ওয়ানিয়ং এর কলার ধরে ঝাঁকাতে থাকে। ওয়ানিয়ং বাধ্য হয়ে তার চোখ ব্যবহার করে ইউহিকে থামায়। এবার ইউহি যখন ওয়ানিয়ংকে সানগ্লাস খোলা অবস্থায় দেখে সে অবাক হয়ে যায়, কারণ ওয়ানিয়ংই তার বাবা ছিল। অর্থাৎ ছোটবেলায় যে বাচ্চাটিকে বাঁচানোর জন্য ওয়ানিয়ং লাইট শপের গার্জিয়ান হয়েছিল সেটাই হিউনজুর মা ইউহি, অর্থাৎ হিউনজু ওয়ানিয়ং এর নাতনি। তাই জন্যই হয়তো তাদের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল। এবার ওয়ানিয়ংকে ইউহি ছোটবেলার মতো সেই টফি খাইয়ে আগের কথা মনে করানোর চেষ্টা করে এবং ওয়ানিয়ং এর সব কিছু মনে পড়ে যায় এবং সে খুব ইমোশনাল হয়ে পড়ে এবং বাপ বেটি একে অপরকে জড়িয়ে কাঁদতে থাকে এবং এই সিনটা খুব ইমোশনাল ছিল। ওদিকে হিউনজু অনেকক্ষণ অপেক্ষা করে তার মায়ের জন্য, কিন্তু তার মা আসছে না দেখে সেও মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর সাংওয়ানও ততক্ষণ সেখানে চলে এসেছিল। এবার এখানে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের লোকেরাও ছিল, কিন্তু তারা কিন্তু এই লোকদের দেখতে পাচ্ছিল না, যেমন আমরা দেখেছিলাম যে স্কুলের বন্ধুরা হিউনজুর সাথে কথা বলে না সেই রকম। এবার সাংওয়ানের কিন্তু ততদিনে ফিউনারেলের টাইম হয়ে এসেছিল, তাই জন্য বারবার তার মুখ থেকে জল বেরোচ্ছিল। ইউনজো তাকে দেখে সাহায্য চাওয়ার জন্য আশেপাশের লোকেদের ডাকতে শুরু করে, কিন্তু কেউই তার কথা শুনতে পাচ্ছিল না। এবং তখন আলটিমেটলি হিউনজু রিয়েলাইজ করে যে আসলে কি হচ্ছে এবং তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তখনই তার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। সাংউন তাকে এই জায়গার সত্যতা সম্পর্কে বলে এবং তার মায়ের মৃত্যুর কথাও বলে। মায়ের মৃত্যুর কথা শুনে হিউনজু আরও ভেঙে পড়ে এবং সে আবারও নিজের ঘরে গিয়ে বসে থাকে। এবার ততক্ষণে হিউনজুর মা ইউহি সেখানে হিউনজুর লাইট বাল্ব নিয়ে চলে আসে। মেবি হিউনজু তার নাতনি বলে বা ইউহি তার মেয়ে বলেই কিন্তু ওনিয়ং এই ছাড়টা তাদের দিয়েছিল, কিন্তু হিউনজু তার মাকে ছেড়ে যেতে চায় না এবং সে প্রচন্ড কান্নাকাটি করতে শুরু করে এবং এই সিনটাও খুবই কষ্টের ছিল। কিন্তু ইউহি তাকে বোঝায় যে ইউহি তো মারা গেছে, সে আর ফিরবে না, কিন্তু তার বাবা এখনো তার জন্য অপেক্ষা করছে। এই বলে ইউহি জোর করে হিউনজুর হাতে বাল্বটা ধরিয়ে দেয় যাতে হিউনজুরও এই দুনিয়ায় জ্ঞান ফিরে আসে। এবার আমরা সুনহেকেও দেখতে পাই, যাকে কিনা হে ওয়ান বুঝিয়ে সুঝিয়ে লাইট শপের দিকে পাঠায়। সুনহে লাইট শপে যায় এবং তার লাইটটা নেয় এবং তখনই রিয়েল ওয়ার্ল্ডে তার জ্ঞান আসছিল, কিন্তু নার্সরা এসে দেখে সে মারা গেছে। আসলে লাইট শপে গিয়ে সে তার বাল্বটা নিয়েছিল, কিন্তু সেটা সে ওখানেই ভেঙে ফেলে
সে নিজের হাতেই নিজের জীবন শেষ করে দেয়, কারণ সে এই দুনিয়ায় হেওয়ানের সাথেই থাকবে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। তারা তো এমন একটা জায়গায় খুঁজছিল যেটা কিনা নিরিবিলি, যেখানে কেউ থাকে না। আর আফটার লাইফের থেকে বেশি শান্তির জায়গা আর কোথায় বা আছে। তাই জন্য সে আবারও ওই বাড়িতে ফিরে যায়। এবার কেবলমাত্র হিউনমিনই এই দুনিয়ায় ছিল, এবং জি ওয়াং তাকে লাইট শপ অব্দি ছাড়তে এসেছিল। হিউনমিন বুঝতে পারছিল যে জি ওয়াং তার কাছের কেউ, কিন্তু সেটা যে আসলে কে সেটা সে এখনো মনে করতে পারছিল না। জি ওয়াং এর মনেও একটা চাপা কষ্ট ছিল যে কেন হিউনমিন তাকে মনে করতে পারলো না। এবার হিউনমিন লাইট শপে যায় এবং তার লাইটিও সে খুঁজে পেয়ে যায়। সেটা সে টাচ করে এবং রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। এবার আমরা ৩ মাস পরের সিন দেখতে পাই রিয়েল ওয়ার্ল্ডের। ইয়ংজি তার শিফট শেষ করে সেখান থেকে যাচ্ছিল, এবং তখনই তার জিয়ং এর সাথে দেখা হয়। জিয়ং এর সেই দিনই ডিসপ্যাচ ছিল। ইয়ংজি যাওয়ার সময় বলে যে আশা করি যেন আমাদের আর দেখা না হয়। এই কথাটা কিন্তু ওয়ানিয়ংও সবাইকে বলতো। জিয়ং বলে যে এই কথাটা আমি কোথাও আগেও শুনেছি মনে হচ্ছে। এবং ইয়ংজি বলে যে লোকটা রুড হলেও মন্দ না। আসলে ইয়ংজি কিন্তু ওই রেলমের সব কথাই মনে রেখেছিল, যেটা কিন্তু খুব একটা নর্মাল নয়। খুব কম লোকেরই ওই রেলমের কথা মনে থাকতো, কিন্তু ইয়ংজির সবকিছুই মনে ছিল। এবার আমরা দেখতে পাই ওয়ান ইয়ং এর কাছে একটি লোক অনেকগুলি লাইট বাল্ব নিয়ে আসে। অর্থাৎ খুব কাছাকাছি অনেকজনের মৃত্যু হয়েছে বা এরকম কোনো একটা ঘটনা ঘটেছে। এবং ওয়ান ইয়ং বলে যে এবার এই লোকগুলো এই রেলমে থাকবে, কিন্তু কে কতদিন থাকবে সেটা আমরা জানতে পারি না। এবার আমরা সাংহুনকেও দেখতে পাই যে কিনা বাস ড্রাইভার ছিল, এবং সে এখন স্পিরিট ওয়ার্ল্ডেও বাস ড্রাইভারেরই কাজ করত। আমরা সুন হে এবং হেওয়ানকেও দেখতে পাই, যারা ওই বাড়িতেই খুবই শান্তির জীবন কাটাচ্ছিল। এবার আমরা হিউনজুকে দেখতে পাই যে কিনা অ্যাক্সিডেন্টের পর প্রথম দিন স্কুলে যায়, কিন্তু প্রথম দিন তার খুবই ভয় লাগছিল স্কুলে যেতে, কারণ সে এতদিন পর স্কুলে যাচ্ছে। কিন্তু তার টিচাররা এবং বাকি যারা ক্লাসমেটস ছিল তারা খুবই কেয়ারিং ছিল। কিন্তু হিউনজুর খুব একটা ভালো লাগছিল না। সে শরীর খারাপ বলে প্লেগ্রাউন্ডে যায়। আসলে সে খুবই কনফিউজড ছিল যে সে এখন কি রিয়েল ওয়ার্ল্ডে এসে গেছে নাকি এখনো স্পিরিট ওয়ার্ল্ডে আছে। এবং সে প্লেগ্রাউন্ডে গিয়ে ঠান্ডা জলটা স্পর্শ করে দেখে যে সে কি আদৌ বুঝতে পারছে কোনটা ঠান্ডা কোনটা গরম। এবং সে বুঝতে পারে যে না, সে রিয়েল ওয়ার্ল্ডেই আছে। এবং তখনই সে ওখানে ওই মেয়েটিকে দেখতে পায়, যাকে কিনা আমরা আগেও দেখেছি, যার কিনা মার্ডার হয়েছিল। মেয়েটি বলে যে তুমিই একমাত্র আমাকে দেখতে পেতে। আমার সাথে কেউ কথা বলতো না, কেউ আমাকে পাত্তা দিত না। আসলে সে তো একটা আত্মা ছিল, কিন্তু আসলে এই মেয়েটিও হয়তো কখনো বুঝতে পারেনি সে মারা গেছে। এবং সে হিউনজুর পিছন পিছন স্পিরিট ওয়ার্ল্ড থেকে লিভিং ওয়ার্ল্ডে চলে এসেছিল, যেটা কিন্তু একদমই উচিত না। অপরদিকে আমরা লাইট শপের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা ওয়ান ইয়ং ছিল এবং সেখানে তার মেয়ে ইউহিও ছিল। তারা এখন লাইট শপটা একসাথে চালাতো, এবং তাদের সাথে সেখানে আমরা ম্যাক্সকেও দেখতে পাই, এবং তাদের তিনজনকেই বেশ খুশি মনে হচ্ছিল। এবং তখনই সিনটা জুম আউট হয় এবং আমরা দেখতে পাই যে এই লাইট শপ ছাড়াও আশেপাশে আরো অনেকগুলি এরকম লাইট শপ আছে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই একটা লাইট শপে আর কতজনেরই বা কটা মানুষেরই বা লাইট থাকতে পারে। তাই জন্য এরিয়া ওয়াইজ বা ঘটনা ওয়াইজ সেটা ঠিক বলা যাচ্ছে না, এরকম হয়তো অনেক লাইট শপই এক্সিস্ট করে। এবং ওয়ান ইয়ং এর মতো এরকম অনেক গার্জিয়ান এক্সিস্ট করে। এবার আমরা সাংসিককে দেখতে পাই। সাংসিক রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এসে সাংহুনের শপে যায়। এবার সাংহুনের কাজ কি সেটা আমরা এখানে বুঝতে পারি। সাংহুন কিন্তু কোনো মার্ডারের না। সাংহুন আসলে বিভিন্ন ভটকে যাওয়া স্পিরিটদের ওই রেলমে পাঠাতে সাহায্য করত, বা যেই সমস্ত লোকেরা মারা যাচ্ছে তাদের স্পিরিটদের আফটার লাইফে নিয়ে যেতে সাহায্য করত। সে কিন্তু সোয়ং বলে ওই মেয়েটিকে আগুনে জ্বালিয়ে মারেনি। মেয়েটি মারাই গেছিল, এবং সাংহুন তার স্পিরিটটিকে নিতে গেছিল। এবং যে বৃদ্ধ লোকটিকে আমরা দেখেছিলাম তাকেও কিন্তু সাংহুন মারেনি। সেই বৃদ্ধ লোকটির অনেক বয়স হয়ে গেছিল এবং সে ন্যাচারালি তার মরার সময় হয়ে এসেছিল। লোকটি ৩-৪ দিন ধরে কিছু খায়নি। তাই জন্যই সাংহুন তার জন্য জাজাংমিয়াং নিয়ে গেছিল, যাতে মৃত্যুর আগে সে শান্তি করে খেয়ে মারা যেতে পারে। তাই জন্যই লোকটির মুখে প্রসন্নতার হাসি ছিল। এই সবকিছু সাংসিক এখন বুঝতে পারে, কিন্তু সাংহুন কিন্তু মারা গেছিল। যেদিনকে সোইয়ংকে ধরার জন্য সাংহুন তার পিছন পিছন যাচ্ছিল, সেদিন যদি তোমাদের মনে থাকে সেদিন কিন্তু সাংসিক তাকে স্কুটার থেকে ফেলে দিয়েছিল, এবং তখনই কিন্তু দূর থেকে একটি ট্রাকের লাইট আমরা দেখতে পেয়েছিলাম। আসলে এই অ্যাক্সিডেন্টের ফলেই কিন্তু সাংসিক আফটার রেলমে অর্থাৎ কোমাতে চলে গেছিল, কারণ সে তো বাসে ছিল না, তাহলে তার কোন অ্যাক্সিডেন্ট হয়েছিল? এই সময় তার একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল। সাংহুন তাকে বাঁচিয়ে নেয় এবং সাংহুন নিজে মারা যায়, এবং সাংসিকের অ্যাক্সিডেন্ট হয় এবং তার মাথার পিছন দিকটা উড়ে যায়। সাংসিক এতক্ষণ নুডল শপে সাংহুনের আত্মার সাথে কথা বলছিল, এবং সে সাংহুনের কাছে ক্ষমা চায়। এবার সাংহুন বলে যে তার কাজ এখন শেষ,
এবার থেকে তার কাজটা করবে সাংসিক এবং সে নিজের সানগ্লাসটা সাংসিককে দেয়। অর্থাৎ এবার থেকে এই স্পিরিট হান্টিং এর কাজটা সাংসিক করবে। কিছু কিছু স্পিরিট থাকে যারা হয়তো আফটার রেলমে যেতে পারে না, কারণ রিয়েল লাইফে কোনো অ্যাটাচমেন্টের জন্য বা কোনো অপূর্ণ ইচ্ছার জন্য তারা বারবার এই ওয়ার্ল্ডে চলে আসে এবং সেই সব স্পিরিটদেরই সাংসিক এবার থেকে আফটার লাইফে পাঠাবে। পরবর্তী দৃশ্যে আমরা ইয়ংজিকে দেখতে পাই যে হসপিটালে নাইট শিফট করতে এসেছিল এবং তখনই পার্কিং লটে একটি আহত ব্যক্তি ইয়ংজির ওপর হামলা করে যে আমি যখন সাহায্য চাইছিলাম তুমি আমাকে সাহায্য করোনি। আসলে লোকটি মারাই গেছিল, কিন্তু লোকটি তখনও রিয়েলাইজ করতে পারিনি যে লোকটি মারা গেছে। এবং তখনই লিফট থেকে সাংসিক বাইরে বেরিয়ে আসে এবং সে তার বিড়াল চোখের সাহায্যে ওই স্পিরিটটিকে ধরে নেয় এবং আফটার লাইফে নিয়ে যায়। এবার সবার অবস্থা ঠিক হয়ে গেলেও হিউনমিনের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ ছিল। বেঁচে ফেরার পরেও কিন্তু সে সুস্থ হয়ে উঠতে পারেনি। সে কিছুই মনে রাখতে পারতো না এবং সে আগের কোনো ঘটনাও মনে করতে পারতো না। তার অ্যালজাইমার্স মতো হয়ে গেছিল এবং তার পা গুলিও বিকল হয়ে গেছিল। হিউমিন সবসময় একটা কষ্টের মধ্যে থাকতো, কারণ সে কিছুতেই জিয়ং এর কথা মনে করতে পারতো না। এবার আমরা একটি দৃশ্যে দেখতে পাই যে হিউনমিন তার বাড়ি ফিরে আসে, কিন্তু সে তার দরজার কোডটা কিছুতেই মনে করতে পারছিল না। অর্থাৎ শুধু পুরনো ঘটনা না, সে রোজকার দিনের ঘটনাও মনে রাখতে পারতো না। কিন্তু তখনই আমাদের পুরনো একটি দৃশ্য দেখানো হয়। ঠিক যেইভাবে হিউনমিন বাস থেকে নেমে জিয়ং এর দিকে হ্যাপি হয়ে হাত নাড়াতো, সে ঠিক ওইভাবেই হাত নাড়ায় এবং সেখানে তখনই চলে আসে জিয়ং এর আত্মা। অর্থাৎ জিয়ং এর আত্মা কখনো আফটার লাইফে যেতেই পারেনি, কারণ তার যে শেষ ইচ্ছাটা ছিল সেটা পূর্ণই হয়নি। হিউনমিন তাকে যে মনে করতে পারলো না, এটাই ছিল তার শেষ ইচ্ছা। সে বারবার চেয়েছিল হিউনমিনকে নিজের কথা মনে করাতে, কিন্তু সেটাই হিউনমিনের কিছুতেই মনে পড়েনি। ইভেন এখনো হিউনমিন তার কথা মনে করতে পারে না। তাই জন্য একটা অতৃপ্ত আত্মা হিসাবেই জি ইয়ং এই পৃথিবীতেই থেকে যায়। এবার আমাদের কিছু পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে সাংসিক ওই মেয়েটির কেস সলভ করে, যার ফটো আমরা তার ডেস্কে দেখেছিলাম, অর্থাৎ ওই আত্মা মেয়েটি। হয়তো ওই মেয়েটির স্পিরিটের মাধ্যমেই সাংসিক এই কেসটি সলভ করে, কারণ সেই মেয়েটির স্পিরিট তো রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছিল। এবার অপর একটি কে ড্রামা মুভিং এর সাথে এই সিরিজটা কিন্তু শেষে কানেক্ট করা হয়েছে। এবার সাংসিক এখন এই কাজই করে, সে স্পিরিটদের আফটার লাইফে পাঠায়। এবার হঠাৎই একটি মেয়ে তার সাথে দেখা করতে আসে, যে কিনা একটি স্কুল কোলাপসিং কেসে উইটনেস হিসেবে এসেছিল। এই কেসটা নাকি অথরিটির লোকেরা চাপা দেওয়ার চেষ্টা করছে এবং এই মেয়েটা একজন উইটনেস হিসেবে তার কথা বলতে এসেছিল। আসলে মুভিং সিরিজের শেষে আমরা দেখেছিলাম যে এরকম একটা জায়গা আছে যেখানে প্রচুর মানুষ আছে যারা আত্মাদের দেখতে পায় বা যাদের স্পেশাল পাওয়ার আছে, এবং সেখানেই লাস্টে একটা ফাইট হয়েছিল যেখানে তাদের স্কুলটা কোলাপস হয়ে গেছিল। এবং এই মেয়েটাও কিন্তু সেই সিরিজের একটা ক্যারেক্টার ছিল যার নাম ছিল জাং হুইসু, এবং এই মেয়েটির একটি সুপার পাওয়ার ছিল। এবার সাংসিক মেয়েটিকে জিজ্ঞেস করে যে স্কুল কোলাপস করেছে, সবাই আহত ক্ষতবিক্ষত, তোমার কিছু হয়নি? এবং মেয়েটি বলে যে আমার কখনোই কিছু হয় না। আসলে এটাই এই মেয়েটার সুপার পাওয়ার ছিল। এবার অপর একটি কেসের জন্য সাংসিক একটি অ্যাপার্টমেন্টে যায়, হয়তো সে সেখানে কোনো স্পিরিটকে ধরতে গেছিল এবং সেখানে সে কিম ইয়ং তাক বলে একটি ছেলেকে দেখতে পায়। সে ছেলেটিকে বারণ করে ওই অ্যাপার্টমেন্টে যেতে, কারণ প্রবাবলি অ্যাপার্টমেন্টটা হন্টেড ছিল। কিন্তু কিম ইয়ং তাক বলে যে সেও স্পিরিট দেখতে পেত এবং তার মধ্যেও কিছু স্পেশাল পাওয়ার ছিল। সে সঙ্গে সঙ্গে ফিঙ্গার স্টপ করে এবং টাইম স্টপ হয়ে যায় এবং এখানেই আমাদের সিরিজ শেষ হয়। এই সিরিজটা কিন্তু প্রথম দিকে একটু কনফিউজিং হলেও প্রত্যেকটা যে পেহেলু ছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিজলভ করা হয়েছে। প্রত্যেকটা ঘটনার পিছনে যে লজিকগুলো ছিল রিয়েল ওয়ার্ল্ডে তাদের যে কার্যকলাপ সেগুলোর সাথে কিন্তু অ্যাটাচড ছিল। সুতরাং আশা করি তোমাদের বুঝতে কোনোই অসুবিধা হয়নি। আর সিরিজটা দেখলে তোমরা কিন্তু এর ইমোশনাল ডেপথটাও কিন্তু রিয়েলাইজ করতে পারবে। গল্প শুনে হয়তো অতটা সেটা রিয়েলাইজ করা যাবে না। যদিও তোমাদের এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর একটা ইন্টারেস্টিং অবজারভেশন, এই সিরিজে কিন্তু ৮ নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করেছে। যেমন আইসিইউ ৮ তলায় ছিল, আবার আমরা দেখতে পাই যে হিউনমিন, হিউনজু এরাও কিন্তু ওই অ্যাপার্টমেন্টের ৮ তলায় থাকতো। আবার এই সিরিজেও কিন্তু এপিসোড সংখ্যা ৮। আর ভালো লাগলে এক্ষুনি চটপট সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এরকম নতুন নতুন অনেক কোরিয়ান সিরিজ, চাইনিজ সিরিজ তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর হ্যাঁ, তোমার যে বন্ধু বান্ধবীরা কে ড্রামা দেখতে পছন্দ করে তাদের সাথে কিন্তু এক্ষুনি শেয়ার করে নাও। বাই।